নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ ভদ্র। নতুন আদর্শ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন গল্প নিয়ে। তবে আজ কোনো গল্প নয়, আজ নিয়ে এসেছি ভারতবর্ষে ঘটে যাওয়া এক জঘন্য ঘটনা। এই ঘটনা ভারতীয় ইতিহাসে জঘন্যতম ঘটনা হিসাবে পরিচিত। এই ঘটনায় দেখেছিলাম পুলিশের নিরপেক্ষ কাজ, আর দেখেছিলাম ভারতের পুলিশের এফিসিয়েন্সি। তাই বলবো ঘটনাটি সম্পূর্ণ দেখুন। এটা বলতে পারি এই ঘটনা আপনার মন ছুঁয়ে যাবে। আজকাল আমাদের সকলের পুলিশের ওপর বিশ্বাস যেন চলে গেছে। আজ পুলিশ নানা কারণের জন্য নিরপেক্ষ কাজ করতে পারে না, কিন্তু যে ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি সেখানে পুলিশের নিরপেক্ষ হয়ে কাজ করা ও দক্ষতা দেখে আপনাকে স্যালুট করতে মনে হবে। এত ভয়ঙ্কর ঘটনা, কিন্তু পুলিশের কাছে কোনো সাক্ষ্য প্রমাণ ছিল না। কিন্তু তা সত্ত্বেও পুলিশ মাত্র কয়েকদিনের মধ্যে মূল অপরাধীকে ধরতে সক্ষম হয়েছিল। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই জানাবেন দোষীকে কী শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন। এটি উত্তরপ্রদেশে ঘটনা। ঘটনাস্থল বামুনখেড়ি গ্রাম। 2008 সালের 14 এপ্রিল, এক নিস্তব্ধ রাত। গ্রামের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, আর নিস্তব্ধতার মধ্যেই শোনা যায় এক মহিলার গলার আওয়াজ। আশেপাশের লোক প্রথমে গ্রাহ্য করেনি, তবে পুনরায় শুনতে পায়। তারা বুঝতে পারে এই আওয়াজ আসছে গ্রামের সব থেকে ধনী পরিবার, প্রফেসর শওকত আলী বাড়ি থেকে। শওকত আলী ছিলেন কলেজ প্রফেসর, তাই তাকে সবাই সম্মানও করতেন। যখন শওকত আলীর বাড়ি থেকে আওয়াজ আসছে, তখন গ্রামের লোকজন শওকত আলী বাড়ির কাছ দিয়ে যায়। তখন লোকজন বুঝতে পারে শওকত আলী মেয়ে শবনম গলা ফাটিয়ে চিৎকার করছে। গ্রামের মানুষ বুঝতে পারছে না কি হয়েছে, কেন তার মেয়ে শবনম আলী চিৎকার করছে। তখন গ্রামের লোকজন তাদের বাড়ির ভিতরে ঢোকে। তারা দেখে শবনম সমানে চিৎকার করছে, আর তার বাবার ঘরের দিকে ইশারা করছে। তার ইশারা দেখে গ্রামের লোকজন তার বাবার ঘরে ঢোকে। তখন তারা বিস্মিত হয়ে যায়, দেখে শওকত আলী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর তারা পাশের ঘরগুলিতে ঢোকে। তারা দেখে সব ঘরগুলিতে একই অবস্থা, মানে সকলে নিজের নিজের ঘরে মৃত অবস্থায় পড়ে আছে। অর্থাৎ বাড়ি 8 জন সদস্যের মধ্যে 7 জন মৃত অবস্থায় পড়ে আছে, শুধুমাত্র শবনম জীবিত। মৃতদের মধ্যে ছিলেন 55 বছরের শওকত আলী, 50 বছরের শবনমের মা হাসমি, 35 বছরের শবনমের দাদা আনিস, শবনমের ছোট ভাই রশিদ, শবনমের বৌদি অঞ্জুম, শবনমের মাস্তুতো বোন রাবেয়া এবং অনিসের ছোট্ট 10 মাসের শিশু আর্স। এই ঘটনা দেখে কেউ কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। এই বাড়িতে কি হয়েছিল? তাই সকলের কাছে একটাই প্রশ্ন, কে করলো এবং কেন করলো? আর এই সমস্ত উত্তর দিতে পারে একমাত্র জীবিত শবনম। কিন্তু তখন শবনম এতটাই ভেঙে পড়েছিল যা তার পক্ষে কিছু বলা সম্ভব ছিল না। গ্রামের লোকজন শবনমের অবস্থা বুঝতে পারছিল, কারণ এক রাতের মধ্যে শবনম তার পরিবারের সকলকে হারিয়েছে। তাই সবাই শবনমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। এই এত বড় নৃশংস ঘটনার কারণে গ্রামের লোকজন লোকাল থানায় খবর দেয়। একই পরিবারে 7 জনের মৃত্যুর খবর পেয়ে থানায় হইচই পড়ে যায়। এত বড় ঘটনা ছিল যে রাতারাতি রাজ্য সরকারের কাছে পৌঁছে যায় খবরটি, এবং তা কেন্দ্রীয় সরকারের কাছেও পৌঁছে যায়। খবর পাওয়া মাত্র স্থানীয় পুলিশ অফিসার এখানে পৌঁছান। পুলিশ অফিসাররা ব্যাপারটা বুঝে আরও পুলিশ ফোর্স নিয়ে গোটা গ্রাম ঘিরে ফেলে। এরপর ফরেনসিক টিম এসে তাদের তদন্ত শুরু করে। পুরো ঘটনা জানার পর এবার শবনমকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কারণ তদন্তকারী অফিসারদের শবনম ছাড়া আর কোনো অপশন ছিল না। তাই শবনমকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমেই তদন্তকারী অফিসাররা শবনমের মুখ থেকে বিষয়টি জানতে চাইল। তখন শবনম বলে সে রাত্রে ছাদে ঘুমাচ্ছিল, মাঝরাতে সে কিছু শব্দ শুনতে পায়। তাই সে নিচে নেমে আসে আর দেখে কয়েকজন লোক হাতে কুড়ুল নিয়ে বাড়ি থেকে ছুটে পালাচ্ছে। শবনম বলে সম্ভবত তারা ডাকাতি ছিল, ডাকাতি করতে তারা ঢুকেছিল আমাদের বাড়ি। শবনমের এই কথা আশেপাশে গোটা গ্রামে ছড়িয়ে পড়ে যে শওকত আলী বাড়িতে ডাকাতি করতে সে ডাকাতরাই তাদের পরিবারের 7 জনকে হত্যা করেছে। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মায়াবতী। তখন মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আসেন। তিনি ঘটনাটি জানার পর শওকত আলীর মেয়ে শবনমকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন, আর বলেন এই ঘটনায় অভিযুক্তদের এমন শাস্তি দেওয়া হবে যা ভারতের ইতিহাসের দৃষ্টান্ত হয়ে থাকে। আর বিরোধী রাজনৈতিক দলগুলি মায়াবতী সরকারে আইন শৃঙ্খলা ভয়াবহতা নিয়ে তারা কথা তোলে। তাকে গ্রেপ্তারের চেষ্টাও তারা করে। তবে পরের দিন মুখ্যমন্ত্রী আবার ঘটনাস্থলে পৌঁছান, আর শবনমকে আশ্বস্ত করেন যে কোনো অভিযুক্ত রেহাই পাবে না। আগের ঘোষণা অনুযায়ী মায়াবতী শবনমকে 5 লক্ষ টাকা দিতে চাইছিলেন। তখন অফিসাররা মায়াবতীকে বলেন, ম্যাডাম, আর কয়েকদিনের মধ্যেই পোস্টমর্টম রিপোর্ট চলে আসবে, তারপর শবনমের হাতে টাকাটা তুলে দিলেই ভালো হতো। তখন মায়াবতী অফিসারদের কথায় শোনেন।
এরপর এই মূল তদন্তের দায়িত্ব নেন আরপি গুপ্তা। আরপি গুপ্তা ভালো করে ঘটনাস্থল দেখে নেন, তারপর শবনমকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপি গুপ্তা শবনমকে প্রথমেই প্রশ্ন করেন, ডাকাতরা বাড়ির সকলকে হত্যা করলো, তাহলে তাকে বাঁচিয়ে রাখলো কেন? তখন শবনম বলে সে ছাদে ছিল, তাই সে বেঁচে গেছে। কিন্তু অফিসার গুপ্তা শবনমের এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি, কারণ প্রত্যেকে বিছানায় চাদর টান টান করে পাতা ছিল। সাধারণত কাউকে কুপিয়ে হত্যা করলে, ধস্তাধস্তি হলে বিছানায় এরকম থাকার কথা নয়। তাই অফিসার গুপ্তা অন্য কিছু সন্দেহ করছিলেন, কিন্তু মিস্টার গুপ্তা চুপচাপ তার তদন্ত কাজ চালিয়ে যান। তার মধ্যেই পোস্টমর্টম রিপোর্ট হাতে চলে আসে, আর তাতে যে রিপোর্ট আসে তাতে পুলিশ মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়। এই রিপোর্ট থেকে জানা যায় এরা কেউ মৃত্যুর আগে নিজেদের বাঁচানোর চেষ্টা করেনি। তার মানে এর থেকে অফিসাররা বুঝতে পারেন এরা মৃত্যুর সময় অজ্ঞান ছিলেন। কেউ কি ইচ্ছা করে এদের অজ্ঞান করেছিল তা জানতে ডাক্তাররা মৃতদের কিছু স্যাম্পেল ল্যাবে পাঠান পরীক্ষার জন্য। কিছুদিন পর সেই রিপোর্টও হাতে চলে আসে, আর তাতে যে রিপোর্ট বেরিয়ে আসে তা অবাক করা কাণ্ড। তারা জানতে পারে 10 মাসের শিশু ছাড়া সকলের শরীরে বিষের নমুনা পাওয়া যায়। এর ফলে পুলিশদের হাতে আরও একটা প্রমাণ চলে এলো যে মৃত্যুর আগে সবাইকে বিষ দেওয়া হয়েছিল, তারপর নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, কে করলো এই কাজ? আর এর উত্তর দিতে পারে একমাত্র শবনম। কিন্তু এই মুহূর্তে শবনমকে হেফাজতে নিয়ে তদন্ত করতে গেলে গ্রামের লোকজন খেপে যেতে পারে, তাই পুলিশ তথ্য জোগাড় করতে থাকে। প্রথম শবনমের ফোনের কল রেকর্ড খুঁটিয়ে দেখতে থাকে পুলিশ। আর এই কল রেকর্ড দেখতে গিয়ে পুলিশ অবাক করার তথ্য হাতে পায়। পুলিশ জানতে পারে এই ঘটনার দিন রাত্রে শবনম একটি নাম্বারে 52 বার কল করে। তারপর পুলিশ সেই নাম্বার ডিটেল বের করে। পুলিশ জানতে পারে সেলিম নামে একজন সেই বিশেষ নাম্বার ব্যবহার করছে। তাই পুলিশ সেলিমের খোঁজে নেমে পড়ে এবং শবনমকে কঠোরভাবে জেরা করতে শুরু করে। জিজ্ঞাসাবাদে শবনম জানায় যে হত্যাকারীরা ছাদে উঠে ঘরে প্রবেশ করেছিল আর তারাই সকলকে হত্যা করেছিল। কিন্তু শবনমের যুক্তি মিথ্যা প্রমাণ হয়ে যায়, কারণ জানা যায় সিঁড়ির দরজা ভিতর দিয়ে বন্ধ ছিল এবং বাড়ির ছাদ মেঝে থেকে 14 ফুট উপরে ছিল। তাই সিঁড়ি ছাড়া এই ছাদে ওঠা অসম্ভব। অনেকে বলেন বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারে, কিন্তু তদন্তকারী অফিসাররা সেই যুক্তি মিথ্যা প্রমাণ করে দেয়, কারণ বাড়ির কোনো সিঁড়িতে কারো পায়ের ছাপ ছিল না। এতদিনের জিজ্ঞাসাবাদের ফলে শবনমের সমস্ত যুক্তি মিথ্যা প্রমাণিত হয়েছিল। পুলিশ চাইলে শবনমকে তখনই হেফাজতে নিয়ে সব সত্য বের করে নিতে পারত, কিন্তু ঘটনাটি এতটাই সেনসিটিভ ছিল যে শবনমের দিকে আঙুল তোলার আগে পুলিশ আরও তথ্য প্রমাণ জোগাড়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন এক ইনফরমার পুলিশকে খবর দেয় যে সেলিমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। সেলিম নামের ছেলেটাই কোনো না কোনোভাবে যুক্ত এর সাথে, আর এর আগেও শবনমে কল রেকর্ডে সেলিমের নাম পাওয়া যায়। তাই পুলিশ সেই সময় সেলিমকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু তখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে বিশেষ কিছু পায়নি। কিন্তু এখন সেই ইনফরমারের কথা অনুযায়ী সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হয়, আর এবারও সেলিম এটা ওটা বলে পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ এখন হেফাজতে নিয়ে কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন সেলিম ভয়ে কাঁপতে থাকে, আর সেলিম পুলিশের চাপের কাছে নথি স্বীকার করে, আর এমন তথ্য পুলিশকে দেয় যাতে পুলিশ বিস্মিত হয়ে যায়। সেলিম জানায় এ হত্যা আমরাই করেছি, আর তার প্রমাণ হিসাবে সেলিম সেই কুড়ুলটি পুলিশের হাতে তুলে দেয়, যে কুড়ুল দিয়ে একই পরিবারের 7 জনকে হত্যা করা হয়েছিল। সেলিমকে প্রশ্ন করা হয় সে কেন এই কাজ করলো। তখন সেলিম জানায় সে শবনমে কথা মতো এটা করেছে। আর শবনমে কথা ওঠাই পুলিশ শবনমকে ডেকে পাঠায়, এবং পুলিশ যখন শবনমকে জানায় সেলিম সব আমাদের বলে দিয়েছে, তখন শবনম বলে সে সেলিম বলে কাউকে চেনে না। তখন পুলিশ সেলিমের সেই কল রেকর্ড শবনমের কাছে তুলে ধরে আর বলে, তুমি যদি নাই চেনো তাহলে তুমি সেলিমকে সারাদিনে 52 বার কল করেছিলে কেন? তখনও পর্যন্ত শবনম অপরাধ স্বীকার করেনি। তাই পুলিশ শবনম ও সেলিমকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এখনও শবনম সেলিমকে না চেনার ভান করে যাচ্ছে, কিন্তু সেলিম শবনমকে বলে, আমি পুলিশকে সমস্ত কিছু বলে দিয়েছি, তাই তোমারও স্বীকার করে নেওয়া উচিত। তখন শবনম কান্নায় ভেঙে পড়ে এবং শেষমেশ শবনম এ হত্যার কথা স্বীকার করে নেয়। আর পুলিশ এই সত্য ঘটনা মানুষের কাছে তুলে ধরে। পুলিশ জানায় একই পরিবারের 7 জনের খুনের ঘটনা শবনম ও সেলিমের ভালোবাসার পরিণতি। শবনম গ্রামের সবথেকে ধনী পরিবারের মেয়ে ছিল। তার বাবার শওকত আলী ছিলেন কলেজ প্রফেসর। শবনমের দাদা ইঞ্জিনিয়ারিং পড়ে ভালো চাকরি করছে। শবনমের ছোট ভাই MBA করে চাকরিতে জয়েন করেছে।
এবং শবনম এমএ পাস করা মেয়ে, আর শবনম একটি স্কুলে চাকরিও করছে। শবনমের বাড়ির পাশে একটি কাঠের মিলে সেলিম কাজ করত। তাই যখন শবনম বাড়ির বাইরে আসতো তখন সেলিমের সাথে তার দেখা হতো। এইভাবেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একদিন তারা দুজনে দুজনকে দেখা করে এবং তাদের ভালোবাসার কথা জানায়। আর কিছুদিন পর তারা ঠিক করে তারা বিয়ে করবে। আর এখান থেকে শুরু হয় যত সমস্যার। কারণ শবনমের পরিবার ছিল গ্রামের সবথেকে ধনী ও শিক্ষিত পরিবার, আর অন্যদিকে সেলিম ছিল অশিক্ষিত, আর সে কাঠের কলে কাজ করত। কোনো রকমের সংসার চলতো তার। তাই তাদের দুজনের জীবনের মধ্যে অনেক ফারাক ছিল। তা সত্ত্বেও শবনম সেলিমকে বিয়ে করবে বলে জেদ ধরে। তাই তাদের সম্পর্কে কথা বাড়িতে জানায় সে, যে সে সেলিমকে ভালোবাসে আর সেলিমকে বিয়ে করতে চায়। তার কথা শুনে তার বাড়ির লোক চমকে ওঠে। তাই বাড়ির লোকজন তাকে অনেক বোঝায়, কিন্তু শবনম সেলিমকে বিয়ে করবে বলে জেদ ধরে। তখন শবনম বুঝতে পারে তার পরিবার কোনোভাবেই আমাদের বিয়ে মেনে নেবে না। তখন সে সেলিমের সাথে দেখা করে দুজনে মিলে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। তারা পরিকল্পনা করে, যদি তারা শওকত আলী পরিবারের সকলকে হত্যা করে তাহলে তাদের বিয়ের আর কোনো বাধা থাকবে না, আর শওকত আলীর সমস্ত জমি জায়গা সম্পত্তি তারাই পাবে। তাই শবনম ও সেলিম ঠিক করে বিষ দিয়ে তারা তাদের হত্যা করবে। আর সেলিম বাজার থেকে বিষ এনে শবনমকে দেয়। তারপর থেকে শবনম বাড়ির সকলকে বিষ দিয়ে মারার সুযোগ খুঁজতে থাকে। আর শেষমেশ 2008 সালে 14ই আগস্ট নিজের পুরো পরিবারকে শেষ করার সিদ্ধান্ত নেয় শবনম। সেই দিন শবনমের দুই ভাই কোনো কাজের জন্য বাইরে গেছিল, কিন্তু শবনম আজ তাদের অনুরোধ করে তারা যেন বাড়ি ফেরে, কারণ আজ সে স্পেশাল কিছু রান্না করছে। তাই তারা যেন বাড়ি ফিরে আসে। রাতে শবনম তার মাস্তুতো বোন রাবেয়াকে নিয়ে সমস্ত রান্না করে আর সবাইকে খুব আদর করে খাওয়ায়। খাওয়া হয়ে গেলে সবাই যখন গল্প করছে তখন শবনম বলে, আমি চা বানাচ্ছি, তোমরা কে কে খেতে চাও? তখন সবাই চা খাওয়ার কথা বলে। আর শবনম চা করতে করতে সেলিমে দেওয়া বিষটা মিশিয়ে দেয়, আর সকলে সেই বিষ মেশানো চা খায়। চা খাওয়ার পর কিছুক্ষণের মধ্যে সকলের শরীর খারাপ হতে থাকে, কিন্তু কেউ এই অস্বস্তির কারণ বুঝতে পারছিল না। তাই সকলে নিজে নিজে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সকলে অজ্ঞান হয়ে পড়ে, আর সম্ভবত তখনই সকলে মারা যায়। এরপর শবনমের বিশ্বাস হচ্ছিল না, তাই শবনম সেলিমকে একটি কুড়ুল নিয়ে তার বাড়িতে আসতে বলে, আর বলে এদের সকলকে কুড়ুলে করে আঘাত করো, যাতে সকলে একে ডাকাতি বলে মনে করে। তাই সেলিম একটি কুড়ুল নিয়ে শবনমের বাড়িতে আসে, আর দুজনে মিলে সবাইকে আঘাত করে আর তাদের মৃত্যু নিশ্চিত করে, এবং সেলিম বাড়ি ফিরে যায়। কিছুক্ষণ পর শবনম আবার সেলিমকে ফোন করে বলে, কুড়ুলটা নিয়ে আসো, কারণ আমার ভাইপো আর্টস এখনো বেঁচে আছে। তখন সেলিম বলে, আমি আবার গেলে লোকে আমায় দেখে ফেলতে পারে, তাই তুমি ওকে মেরে ফেলো। তাই শবনম নিজেই তার 10 মাসের ভাইপো আর্টসকে গলা টিপে হত্যা করে। শবনম ও সেলিমের স্বীকারোক্তির পর পুলিশ তাদের জেল হেফাজতে নেয়। তারপর তাদের নামে নানান ধারায় মামলা করা হয়। প্রথমে ডিস্ট্রিক্ট কোর্টে মামলা শুরু হয় এবং দীর্ঘ শুনানি পর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এই রায়ের বিরুদ্ধে শবনম ও সেলিম এলাহাবাদ হাইকোর্টে আপিল করে, সেখানেও তাদের ফাঁসি শাস্তি বহাল রাখা হয়। এবং তারা শেষমেশ সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টও তাদের ফাঁসির রায়কে বহাল রাখে। তাই যখন আইনের সমস্ত রাস্তা বন্ধ, তখন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে মার্সি পিটিশন জমা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। সেখানেও ফাঁসির সাজাই বহাল ছিল। তাই তখন মনে হচ্ছিল ভারতের ইতিহাসে প্রথম মহিলা ফাঁসি হতে যাচ্ছে, এবং জেলে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঠিক তখন উত্তরপ্রদেশের গভর্নরের কাছে পুনরায় মার্সি পিটিশন করে, আর এইবার এই মার্সি পিটিশন উত্তরপ্রদেশ সরকারের কাছে পাঠিয়ে দেয়। তারপর থেকে এখনো পর্যন্ত কোনো জবাব আসেনি। তাই আজও শবনম ফাঁসির সাজা নিয়ে জেলে বন্দি আছে, আর সেলিম প্রয়াগরাজে জেলে নিজের মৃত্যুর দিন গুনছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং সবার শেষে বলি, ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। নমস্কার বন্ধুরা।